সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে প্রকাশ্যে গুলি করা হলো ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীক ওসমান বিন হাদিকে। এই গুলি কি শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করে নাকি পুরো নির্বাচনী পরিবেশকে? এই হামলা কি শুধু অপরাধ চক্রের কাজ নাকি রাজনৈতিক বার্তা? এই ঘটনায় কারা লাভবান হলো আর কারা চাপে পড়বে? এবং আরও বড় প্রশ্ন, নির্বাচনী মাঠে প্রার্থীদের জীবন কি এখন নিরাপদ? শুক্রবার জুমার নামাজ শেষ। রাজধানীর বিজয়নগরের কালভার্ট মোড়ে মানুষের স্বাভাবিক আসা যাওয়া। ঠিক সেই মুহূর্তে তিনটি মোটরসাইকেল এসে দাঁড়ায় এলাকাটিতে। চোখের পলকে ঘটে ঘটনা। স্বতন্ত্র প্রার্থী শরীক ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ায় হামলাকারীরা। তারপর মুহূর্তেই পালিয়ে যায়। পুলিশ বলছে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের পরিকল্পিত আক্রমণ এটি। এমন সময় যখন নির্বাচন সামনে, প্রচার শুরু হচ্ছে, ভোটাররা প্রার্থীদের দেখাশোনার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন একজন প্রার্থীকে প্রকাশ্যে রাস্তায় গুলি করা নিছক কোনো সহিংসতা নয়, এটি রাজনৈতিক বার্তাবাহী ঘটনা। হাদির ঘনিষ্ঠরা দাবি করেছেন গত নভেম্বরে দেশি বিদেশি 30টি নম্বর থেকে তিনি হুমকি পেয়েছিলেন। তিনি নিজেও এই বিষয়ে পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। হামলার কিছু ঘন্টা আগে সকাল 11:52 ফেসবুকে তিনি লেখেন, যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নেই, তাই আমার ছেঁড়াছিড়ির উপর কোনো চাপ নেই। এই স্ট্যাটাসের ভেতরেই একটি ব্যঙ্গ, একটি চাপা অস্বস্তি ছিল। তিনি কি বুঝতে পেরেছিলেন নির্বাচনে প্রবেশ মানেই জীবনে ঝুঁকিতে পড়া? হাদির ব্যক্তিগত যাত্রাপথ, তার বক্তব্য, তার রাজনৈতিক অবস্থান সবকিছু মিলিয়ে তিনি ছিলেন ঢাকা 8-এর আলোচিত মুখ। তাই এই হামলা নিছক কোনো ছিনতাই বা ব্যক্তিগত বিবাদের ঘটনা নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কঠোর ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, এটি নির্বাচনকে কেন্দ্র করে একটি বর্বর আক্রমণ। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ব্যাপক তদন্ত, সিসিটিভি ফুটেজ সংগ্রহ, অপরাধীদের দ্রুত শনাক্ত এবং যদি এর পেছনে সংগঠিত পরিকল্পনা থাকে তা উদ্ঘাটন করার। রাষ্ট্রের প্রধান নির্বাহী যখন সরাসরি এমন মন্তব্য করেন তখন বোঝা যায় সরকার চাপে পড়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। তবে বিএনপি মহাসচিবের এই কথায় চিড়ে ভেজেনি হাদি সমর্থকদের। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে পড়েন। তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় ইনকিলাব মঞ্চের সদস্য এবং হাদির সমর্থকরা। ডাকসুর ভিপি সাদেক কায়েমের বার্তা সবচেয়ে তীক্ষ্ণ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে। এটি সাধারণ রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি একটি আন্দোলন উস্কানির বার্তা। তিনি চাঁদাবাজির যে অভিযোগ তুলেছেন গত বছরে 5ই আগস্টের পর, সেটি ছিল মূলত বিএনপিকে উদ্দেশ্য করে। জামাত বারবার অভিযোগ করে আসছে বিএনপি নেতাকর্মীরা সারা দেশে চাঁদাবাজি করছে। নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, রেষারেষি, কিন্তু গুলি, এগুলো নির্বাচনকে গণতান্ত্রিক প্রতিযোগিতা থেকে সরিয়ে নিয়ে যায় সন্ত্রাসী প্রতিযোগিতায়। এই ঘটনা তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেয়। এক, নির্বাচন পুরোপুরি নিরাপদ নয়। রাষ্ট্র যতই বলুক তারা প্রস্তুত, গুলির শব্দ বলছে সরকারের প্রস্তুতিতে ঘাটতি আছে। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের আগ মুহূর্তে এমন হামলা ঠেকাতে পারেনি। এটি প্রার্থীদের মধ্যে ভয়, অনিশ্চয়তা তৈরি করবে। দুই, স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে ঝুঁকিতে। হাদি কোনো বড় দলের প্রার্থী নন, তার নিরাপত্তা ছিল ন্যূনতম। এটি একটি খারাপ উদাহরণ হয়ে দাঁড়ায়। যে প্রার্থী প্রতিষ্ঠিত দলের না, তাকে আক্রমণ করা সহজ। তিন, রাজনৈতিক বার্তা। যে বেশি সোচ্চার সে বেশি টার্গেট। হাদি সোশ্যাল মিডিয়ার সরব ছিলেন, সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন, নিজেকে ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে তুলে ধরেছেন। এমন অবস্থান অনেকের জন্য অস্বস্তিকর। ফলাফল, একটি গুলি, একটি বার্তা, পুরো নির্বাচনী অঙ্গন এখন দুলছে। প্রশ্ন এখন একটাই, যদি রাজধানীতে একজন প্রার্থী নিরাপদ না হন
তাহলে দেশের অন্য প্রান্তের প্রার্থীরা কতটা নিরাপদ? সরকারের সামনে এখন তিনটি বড় চ্যালেঞ্জ। জনগণ দেখছে রাষ্ট্রের চোখের সামনে একজন প্রার্থীকে গুলি করা হলো, কোনো নিরাপত্তা বলয় ছিল না, কোনো সতর্কতা ছিল না। বিশেষ করে যখন তিনি বলেছিলেন 30টিরও বেশি নাম্বার থেকে তিনি হুমকি পেয়েছেন। শুধু বড় দলের প্রার্থী নয়, স্বতন্ত্র, নতুন দল, বিদ্রোহী, ভিন্নমত সবাই নিরাপত্তার অধিকারী। কিন্তু বাংলাদেশের বাস্তবতা বলছে নিরাপত্তা সবসময় অসামঞ্জস্যপূর্ণ। এই ঘটনা সেই অসামঞ্জস্যকে স্পষ্ট করে দিয়েছে। এছাড়া বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এখন বাংলাদেশের নির্বাচনকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। প্রার্থীর উপর গুলি, তাও প্রকাশ্যে, এটি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইমেজে নেতিবাচক প্রভাব ফেলবে। অন্তর্বর্তী সরকারের উপর চাপও বাড়বে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই হামলা থেকে রাজনৈতিকভাবে লাভবান কারা? চলুন তিনটি সম্ভাব্য বিশ্লেষণ করি। 1. হাদির নিজস্ব রাজনৈতিক অবস্থান শক্তিশালী হওয়া। অদ্ভুত হলেও সত্য, রাজনীতিতে ভিকটিম কার্ড খুবই শক্তিশালী। হাদি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মিডিয়ায় প্রধান সংবাদ, সোশ্যাল মিডিয়ায় সহানুভূতি সব হাদির পক্ষে। হাদি যদি সুস্থ হয়ে ভোটের লড়াইয়ে নামতে পারেন তবে ভোটারদের বাড়তি সমর্থন পাবেন। 2. যারা হাদিকে এলাকার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছিল তাদের লাভ হবে। রাজনীতিতে প্রতিপক্ষকে দুর্বল করার জন্য অনেক সময় মেসেজ অ্যাটাক করা হয়, যাতে প্রার্থী ভয়ে প্রচারণা কমিয়ে দেয়। দল দুর্বল হয়, কর্মী সমর্থকরা বিভ্রান্ত হয়। যদি কেউ মনে করে থাকে হাদি এলাকার ভোট ভাগ করে দেবে বা মূল প্রতিদ্বন্দ্বীর ভোট কমাবে, তাহলে তাকে বাইরে রাখা কিছু মানুষের লাভ আছে। তবে এসব শুধু ধারণা থেকেই বলা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত ছাড়া কোনো কিছুই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এই হামলা দুটি উদ্দেশ্যের মধ্যে যে কোনো একটি হতে পারে। আতঙ্ক সৃষ্টি করা, অর্থাৎ প্রার্থীদের জানিয়ে দেওয়া সবাই সাবধানে থাকো, বেশি সক্রিয় হলে বিপদ আছে। নির্বাচনী প্রতিযোগিতা দুর্বল করা, যেখানে শক্ত প্রার্থীদের একে একে ভয় দেখানো হয় অথবা মাঠ থেকে সরিয়ে দেওয়া হয় এবং বার্তা পাঠানো ঢাকা ৮ নিয়ন্ত্রণে আছে অন্য কেউ। এখানে ক্ষমতার প্রতিযোগিতা তীব্র। বাংলাদেশের নির্বাচন মানেই নৌকা বনাম ধানের শীষ দাঁড়িপাল্লা, দলীয় সংঘর্ষ, মনোনয়ন নিয়ে আহাজারি, কেন্দ্র দখল, কর্মীদের উপর হামলা। কিন্তু প্রার্থীকে গুলি করা, এটি অতীতের ভয়ঙ্কর ঘটনার ধারাবাহিকতা হলো এবার আলাদা, কারণ এটি তাফসিল ঘোষণার ঠিক পরদিন। এতে পুরো প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হতে পারে। ঘটনার তদন্ত দ্রুত শেষ হবে কিনা, অপরাধীরা ধরা পড়বে কিনা, রাষ্ট্র কতটা কঠোর হবে, এসবের উপরে নির্ভর করছে আগামী নির্বাচনের পরিবেশ। আপনি কি মনে করেন, এই হামলার পেছনের মূল উদ্দেশ্য কি? কার লাভ, কার ক্ষতি? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।